পুনর্বাসনের কিন্তু একটা বড় জায়গা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমি পুনর্বাসনের বিষয়ে আলোচনা করার আগে আমি একটু তাত্ত্বিক কিছু কথা বলতে চাই। তাত্ত্বিক কথাটা বলা দরকার, এটি প্রাসঙ্গিক, এই কারণে আমি বলবো। সেটি হচ্ছে এরকম যে আমি যদি পুরো দুর্যোগ ব্যবস্থাপনার সাইকেলটা চিন্তা করি, চক্রটা, এখানে বেশ কতগুলি স্টেপ রয়েছে। একটা হচ্ছে আপনার প্রিপারেশন বা প্রস্তুতি, আর একটা বলি আমরা রেস্কিউ, যে কাজটি কিন্তু আমরা উদ্ধার, যে কাজটি করলাম আমরা সবাইকে মিলে, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় প্রশাসন, নির্বাহী কর্মকর্তা, পুলিশ বাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, মানে সবাই মিলে কিন্তু আমরা কাজটি করেছি। আর এবার সমন্বয়ের বিষয়টি কিন্তু আরও বেশি করে আসছে। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তারা যে এগিয়ে আসছেন, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, যার ফলে আমাদের কাজটি কিন্তু সহজ হয়েছে। আমরা যে 2 সপ্তাহ বন্যার সঙ্গে লড়লাম 11টা জেলায়, এটা কিন্তু একটা বিশাল কাজ। এবার আসি যে রেস্কিউর পরে রিকভারি, পুনরুদ্ধার এবং রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন বা রিকনস্ট্রাকশন যেটি বলেন, এরপরে থাকে মিটিগেশন, প্রিপারেশন ইত্যাদি বিষয়গুলি থাকে। টোটাল সাইকেলের কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পুনর্বাসনের বিষয়টি। এ ব্যাপারে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এবং স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার 2019, সেখানে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা কিন্তু পুনর্বাসনের বিষয়টি রেস্কিউর পরে বসে থাকবো বা পরে শুরু হবে তা না, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে একটি বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা মিটিং করেছি, এনজিও প্রতিনিধি ছিলেন, মিডিয়া ছিলেন, সবার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করেছি। আর আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 17(3) ধারা অনুযায়ী আমরা একটি পুনর্বাসন কমিটি গঠন করেছি। এই কমিটিতে এবার নতুন সংযোজন হচ্ছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ওনারাও থাকবেন। আমাদের সশস্ত্র বাহিনী, রিলেভেন্ট মিনিস্ট্রি, যেমন কৃষি মন্ত্রণালয়, মৎস্যপদ পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তারপরে আপনার মাইক্রো ক্রেডিট যারা দেন, রেগুলেটরি অথরিটি তারা আছেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন রয়েছেন, এনজিও রয়েছেন, স্থানীয় সরকার রয়েছেন, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এ ব্যাপারে আমি পরে কথা বলবো। পুনর্বাসনের কিন্তু একটা বড় জায়গা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আইসিটি মন্ত্রণালয় রয়েছেন, যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিনিধি তারা রয়েছেন। সবাই মিলেই আগামীকালকে 12টায় কিন্তু এই সমন্বয় সভাটি হবেন এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তার সভাপতিত্ব হবে। এটি 17 সদস্যের কমিটি, যেখানে আমাদের সচিব মহোদয় মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করবেন। তো তাদেরকে কতগুলো, এই কমিটিকে কতগুলি নির্দেশনা দেওয়া আছে, খুব সুনির্দিষ্ট নির্দেশনা। আমি যে এসওডির কথা বললাম তারই আলোকে একটি হচ্ছে যে আপনার ক্ষয়ক্ষতি নিরূপণ। এই ক্ষয়ক্ষতি কীভাবে নিরূপণ হয় আমি এই ব্যাপারে পরে আরও বিস্তারিত বলবো। তারপরে যে পুনর্বাসন কাজ যে আমরা শুরু করতে যাচ্ছি, সেগুলির অগ্রগতি আলোচনা করা, মনিটরিং করা এবং কার্যক্রমকে আরও ইফেক্টিভ করার জন্য আরও কী করা যায় সে বিষয়ে এই কমিটি পরামর্শ দেবেন। এবং সবার সাথে, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে, মনে করেন যে যারা এলজিইডি আছে তারা গ্রামীণ রাস্তাঘাট দেখভাল করবেন। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কিছু অবকাঠামো আছে, এই এইচবিবি রাস্তাগুলি আমরা, তারপরে 15 মিটার পর্যন্ত ছোটোখাটো ব্রিজ, সেই কাজগুলি আমরা করি। সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টারের কাজগুলি করি, সেই কাজগুলিকে আমরা করব। যদি কোনোগুলি ক্ষতিগ্রস্ত হয় সেগুলি মেরামত করা এবং যেখানে নতুন প্রয়োজন হবে প্রয়োজনে সেখানে নতুন কার্যক্রম শুরু করতে হবে। অনেক জায়গায় রাস্তাঘাট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় যদি বলি বিচ্ছিন্ন। সেই রাস্তাঘাট নির্মাণের জন্য আসলে সময় কতটুকু আপনারা গুরুত্ব দিচ্ছেন, যে কত সময়ের মধ্যে? এটি সময়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমরা দুইভাবে তথ্য নিই। একটা হচ্ছে এসওএস ফর্মের মাধ্যমে প্রাথমিক কিছু তথ্য নেই, যেমন ধরেন কত লোক পানিবন্দী আছে, কত লোক শেল্টার সেন্টার আছে, কতগুলি শেল্টার সেন্টার খুলতে হবে, তাদের জন্য কি পরিমাণ সাহায্য লাগবে, নগদ টাকা, চাল, শুকনা খাবার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি। আরেকটি বলে ড্রিপ ফর্ম, ড্যামেজ ফর্ম, সেটাতে কিন্তু আমরা বিস্তারিত তথ্য নেব, কৃষি থেকে শুরু করে রাস্তাঘাট, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে আপনার শস্য, তারপরে আপনার ধরেন আপনার প্রাণী সম্পদ কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে বিভিন্ন আপনার পুকুর থেকে যে মাছের একটা ক্ষতি হয়েছে, বন্যায় কিন্তু পুকুরগুলি ভেসে যায় এবং চাষিরা, মানে কৃষকরা, চাষিরা যে চাষবাস করেন সেই আপনার মৎস্য চাষ সহ সেগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমাদের নিরূপণ করতে হবে। তো আশা করি যে আমরা 1 সপ্তাহের ভিতরে কিন্তু এই হিসাবটা পাবো এবং এই হিসাবটা পাওয়ার পরে এখন হিসাব পেলাম, তারপর পরের অবস্থাটা কি, ফাইন্যান্সিং, আমাদের অর্থটা কোত্থেকে আসবে। অর্থের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সরকারের কিছু বাজেট থাকে, বাজেটারি ফ্রেমওয়ার্কের ভিতরে কাজগুলি করতে হয়।
তো যেটা আমরা বলি রেগুলার বাজেট, সেই বাজেটের ভিতরে যদি করা যায় সেটা করব। আর যদি বড় রকমের কাজ, রাস্তাঘাটের কাজ, সেগুলি তো ছোটোখাটো বাজেটে হবে না, তাহলে বিকল্প হচ্ছে প্রকল্প নেওয়া। প্রকল্প নেওয়ার জন্য এটাকে বলি আমরা এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার আওতায় প্রকল্পগুলি নিয়ে বাস্তবায়ন করা। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার একা কিন্তু আমরা এত বড় একটা ক্ষতি, আমি জানি না ঠিক কত টাকায় লস অ্যান্ড ড্যামেজটা আসবে, এটা কিন্তু খুব কম, একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আসবে। আমি একটু বলে নিই যে 2022 সালে যে সিলেটের যে 4টি জেলাতে বন্যা হলো, সেখানে প্রায় লস অ্যান্ড ড্যামেজ ছিল প্রায় $1 বিলিয়ন উপরে। $1 বিলিয়ন মানে প্রায় 12,000 কোটি টাকার উপরে। এখানে 11টা জেলা, আমরা ধারণা করছি যে অনেক বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে আসবে। তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতা লাগবে। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগেই আমাদের যে UNRCO বলি, রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিস, তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। যেমন WHO, তারা আমাদের স্বাস্থ্য খাতে সহযোগিতা করবেন। ইউনিসেফ শিক্ষার কার্যক্রম যাতে দ্রুত শুরু করা যায় সেজন্য সহযোগিতা করবেন। IOM এসেছিল, তো UNDP, প্রত্যেকটা এজেন্সির প্রতিনিধি কিন্তু ছিলেন। তো তারা অপেক্ষা করছে লস অ্যান্ড ড্যামেজের হিসাবটা পাওয়ার জন্য। পাওয়ার পরে আমরা বসে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে, আমরা কিন্তু এই বাজেটারি ফ্রেমওয়ার্কের ভিতরে যে সমস্ত পুনর্বাসন কাজ প্রায়োরিটি ঠিক করে দ্রুত শুরু করব। এটা হচ্ছে আমাদের কর্মপরিকল্পনার একটি অংশ।